বাংলা সাহিত্যের আধুনিক যুগ মানে 15 আমরা কোথায় পেয়েছিলাম? ব্যাকরণে পেয়েছিলাম, এবং ব্যাকরণ নিয়ে তোমরা প্রচুর পরিশ্রম করেছো, প্রতিটা টপিক আলাদা আলাদা করে পড়েছো। সেই একই নাম্বার, সেই 15 নাম্বার আমরা এখন কিসের জন্য দেখতে পাচ্ছি? আধুনিক যুগের জন্য। তার মানে চিন্তা করো কতগুলো নম্বর এখানে। এখন আসো, আধুনিক যুগ বিষয়টা হচ্ছে খুবই, মানে কি বলবো, অনেক বিশাল লম্বা। এখন আমরা কি এতগুলো পড়তে পারবো? আসলে এতটা আমরা পড়তে পারবো না। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে, আমাদের একটু টেকনিক খাটিয়ে পড়তে হবে। মানে আমাদের সবার আগে চিন্তা ভাবনা করে বের করতে হবে যে কোনগুলো পড়লে আমি ম্যাক্সিমাম নাম্বারটা কভার করতে পারবো। ঠিক আছে? তো দেখা যাচ্ছে ধরো তুমি একটা বই নিছো, সেই বই নিয়ে তুমি প্রথম থেকে অর্থাৎ সরেও থেকে যে লেখকের নাম শুরু হলো ওটা দিয়ে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত সব পড়ে ফেললা। হ্যাঁ, তো মূল বিষয়গুলোই তুমি ধরতে পারলা না, শেষ পর্যন্ত পরীক্ষার হলে গিয়ে মাথা গেল ঘুরে। এটা তোমার একটু সমস্যা হয়ে যাবে। তার চাইতে হ্যাঁ, মহাসমুদ্রের মতো না করে আমরা দেখি পুকুর বানাতে পারি কিনা, তাই না? সেটাই ভালো হবে। তো দেখো, আমরা কিভাবে পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট। কি পড়তেছি সেটা পরে, আর পড়বা তো মূলত তোমরা, তাই না? আমি একটু দেখাই দিব শুধু যে এভাবে এভাবে পড়ো, তাহলে হয়তো কমন পড়বে। মোট প্রশ্ন 15টা। তো 15টা জানো তোমরা। ধরো কোত্থেকে শুরু হবে? আমাদের শেষ হয়েছে মধ্যযুগ বলতে গেলে আমরা 1760-এ কার মৃত্যু দেখতে পাই? 1760 সালে আমরা দেখতে পাই যে ভারতচন্দ্র রায়গুণাকর, হ্যাঁ, মৃত্যুবরণ করেছেন, এবং উনি ছিলেন অন্নদামঙ্গলের লেখক। এরপর থেকে আমাদের এই পর্যন্ত বলতে গেলে আমরা কোন রকম কি পাই নাই? গদ্য পাই নাই। পেয়েছি কি? কোন রকম গদ্য পাইনি। আমাদের আধুনিক যুগেরও শুরু বলতে গেলে, আমাদের গদ্যের যাত্রারও কি শুরু। তো এখান থেকে টোটাল 15টা প্রশ্ন। তো আগে শুধু কাব্য পড়েছো, হয়ে গেছে, কিন্তু এখানে তোমার একসাথে অনেক কিছু পড়তে হবে। আধুনিক যুগে তোমার উপন্যাস, গল্প, কবিতা কোনো কিছুই আর বাদ নাই, তাই না? তো আসো, প্রথমে আমরা দেখি যে প্রশ্ন কিভাবে আসে। একটা জিনিস খেয়াল করো, এখানে 3টা বিষয় আছে। একটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ বা চলচ্চিত্র, আরেকটা হচ্ছে পত্র পত্রিকা। এখানে 4টা বিসিএস এর পরিসংখ্যান দেয়া আছে। এমন কোনো বিসিএস নাই যে এখান থেকে প্রশ্ন আসেনি। হ্যাঁ, সর্বশেষ 43 প্রশ্ন তোমাদের আমি দেখাবো। তো আমরা যদি ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ধরি, এখান থেকে তুমি দুটো প্রশ্ন, দুটো না হলো একটা প্রশ্ন নিশ্চিত পাচ্ছ। দেখো, একটা একটা এখানে মুক্তিযুদ্ধ থেকে আসে নাই, ভাষা আন্দোলন থেকে আসছে একটা, দুটো, তিনটাও আসছে কখনো কখনো। ঠিক আছে? আর পত্র পত্রিকা থেকে একটা প্রশ্ন একদম ফিক্সড, মাথায় রাখতে হবে, একটা প্রশ্ন অবশ্যই ফিক্সড থাকবে। তাহলে তুমি এখানে 3 পেয়ে যাচ্ছ। আর কত থাকে? 12। এই 3 কিন্তু সহজ। কিভাবে সহজ? ধরো ভাষা আন্দোলন ভিত্তিক বা মুক্তিযুদ্ধ ভিত্তিক কিন্তু অঢেল না, অনেক বেশি না। ঠিক আছে? তাওসিফ, তুমি একটা কাজ করিও, পরে তুমি ধরো ইয়াটা দেখে নিতে পারবা, কি বলে, রেকর্ডিংটা দেখে নিও। ঠিক আছে? পারলে করো, আর না হলে রেকর্ডটা দেখে নিও। এরপর আসো পত্রপত্রিকা। পত্রপত্রিকা তুমি যদি পড়ে ফেলো, গুরুত্বপূর্ণ যেগুলো আছে, তোমার ওখান থেকে একটা প্রশ্ন মোটামুটি কমন পাচ্ছ। তাহলে আমাদের আর কি 12 থাকছে। এখন খেয়াল করো, এখানে যে পেজটা দেওয়া আছে 1 থেকে 20 পর্যন্ত লেখক আছে 20 জন। 20 জন না, আর একটু বেশি আছে, 2-1 জন বেশি আছে। তো এই 20 জনের মধ্যে একটা জিনিস খেয়াল করো, 38-এ এই 20 জন থেকেই তোমার কিন্তু 10টা প্রশ্ন আসছে, 36-এ আসছে 9টা, 35-এ 6টা। তো আমি যদি 10 আর 9 না ধরে, আমি যদি ধরো 7 বা 8 ধরি, তাহলে দেখো এখানে আমি 7 পাচ্ছি, আবার 3 পাচ্ছি কোথায়? পত্রপত্রিকা এবং মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন, সেখানে আমি কিন্তু 10টা কমন পেয়ে যাচ্ছি। ঠিক আছে? কয়টা কমন পাচ্ছি? 10টা কমন পেয়ে যাচ্ছি। এরপর আসো বাকি, বাকি এখানে আরো যারা আছে তাদের থেকে আমরা সর্বোচ্চ, যে যাদের পড়তে পারি, হ্যাঁ, যাদের পড়লে আমাদের কমন আসবে এরকম কাউকে পড়বো। এখন আসো, আরো কিছু বিষয় আছে, যেমন ধরো বাংলা গদ্যের বিকাশ, হ্যাঁ, তারপর বিভিন্ন তোমার সাহিত্য সমাজ, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজ, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ,
এই ধরনের কিছু বিষয়। তারপর হচ্ছে বাংলা উপন্যাস, নাটক, কাব্য, মহাকাব্য, ছোট গল্প, উক্তি। আচ্ছা, উক্তি এবং কবিতার কথায় এখান থেকে বা গ্রন্থ চরিত্র থেকে তোমার প্রশ্ন আসে। তো উক্তি, কবিতার কথা আলাদা করে আমরা পড়বো, আলাদা ক্লাস আছে। উপাধি, ছদ্মনাম, এগুলো থেকে প্রশ্ন আসে। তো একটা বিষয় যেটা, সেটা হচ্ছে উপন্যাস, নাটক, কাব্য, কবিতা এগুলো আলাদা করে পড়বো না। কেন পড়বো না? আমরা যখন লেখকদের পড়বো তখন অটোমেটিক ওনাদের উপন্যাস, নাটক, কাব্য, ছোট গল্প এগুলো কি ভেতরেই চলে আসবে, ওনাদের মধ্যেই চলে আসবে। ঠিক আছে? এই ছবিটা আসলে তোমরা বুঝবা কিনা আমি জানি না। মোবাইলের মধ্যে এটা হচ্ছে তোমার সর্বশেষ 43 এর প্রশ্ন। এটা কেন দিলাম একটা জিনিস খেয়াল করো। একদম প্রথমে এখানে তোমার চর্যাপদ থেকে 3টা প্রশ্ন আসছিল, মধ্যযুগ থেকে 2টা প্রশ্ন আসছিল, 5 বাদ, কারণ 5 অলরেডি আমাদের শেষ। চর্যাপদ এবং কি মধ্যযুগ শেষ। এরপর একটা জিনিস খেয়াল করো, কাদের কাদের নিয়ে প্রশ্ন আসছে। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা সর্বপ্রথম তোমাদেরকে ওরা 11 জন নিয়ে পড়াবো। হ্যাঁ, ওরা 11 জন কারা, পরের স্লাইডে আছে। এর মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমার আছে ওরা 11 জনে, তাহলে আমরা এখানে একজন পেয়ে গেলাম। মুসলিম সাহিত্য সমাজ, আমরা যখন তোমার বিভিন্ন সাহিত্য সমাজ নিয়ে পড়বো তখন এটা চলে আসবে কখন প্রতিষ্ঠিত হয়। দুর্গেশ নন্দিনী উপন্যাস কখন প্রতিষ্ঠিত হয়, তাহলে দুর্গেশ নন্দিনী কার? দুর্গেশ নন্দিনী কার? হ্যাঁ, আসছিল, একটু খেয়াল করো। দুর্গেশ নন্দিনীটা কার? বঙ্কিমের। তাহলে এখানে এক পেয়ে যাচ্ছি, তাহলে বঙ্কিম তাও কি কতজনের মধ্যে চলে আসবে? 11 জনের মধ্যে চলে আসবে। খেয়াল করো। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। এটা হচ্ছে আমরা এক্সট্রা আরো যাদের নিয়ে পড়বো 11 জন ছাড়াও তাদের মধ্যে চলে আসবে এটা। আমার দেখা নয়াচিন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। আচ্ছা, আমরা কিছু করি বা না করি, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন নিয়ে যেমন পড়বো ঠিক তেমনি আমরা কাকে নিয়ে পড়বো? শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবশ্যই পড়বো। তো সেক্ষেত্রে কিভাবে পড়বো? ওনার তো বই তো আর অঢেল না, অনেক বেশি না। যেগুলো আছে ওগুলো সম্পর্কে বিস্তারিত পড়বো। কিরকম? যেমন দেখো আসছে, যেমন দেখো আমার দেখা নয়াচিন, অথবা ধরো অসমাপ্ত আত্মজীবনী, বা ধরো অন্য একটা বইয়ের নাম দিল। তো আমরা সেটার ভেতরের বিষয়গুলো জানবো। কিরকম জানবো? যেমন ধরো এটা তোমার কত ভাষায় প্রকাশিত হয়েছে, বা কত সালে প্রকাশিত হয়েছিল, বা বিষয়বস্তু কি, এই বিষয়গুলো আমরা জানবো। ঠিক আছে? যেহেতু অল্প কয়েকটা বই। আমার দেখা রাজনীতির 50 বছর, এটা হচ্ছে আবুল মনসুর। এটাও আমাদের স্লাইডে ছিল, অর্থাৎ আরো এক্সট্রা যাদের নিয়ে পড়বো। নেক্সট আসো। আচ্ছা, ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল পাশা, সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা। হ্যাঁ, পত্রিকা থেকে একটা প্রশ্ন আসছে। দেখো, মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কার? জীবানন্দ দাশ। জীবানন্দ দাশকে আমরা কোথায় পড়বো জানো? জীবানন্দ দাশকে আমরা যখন 30-এর কবি পড়বো, পঞ্চপাণ্ডব, তখন চলে আসবে কে? জীবানন্দ দাশ। তার মানে এটাও কি অনেকটা বলা যায় কমন। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? কোথেকে আসছে? মুক্তিযুদ্ধ থেকে আসছে। ওকে। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? শঙ্খ ঘোষ। কেন এটা আসছে জানো? রিসেন্টলি উনি কি করেছেন? উনি মারা গিয়েছেন, তাই না? যেহেতু উনি মারা গিয়েছেন সেহেতু ওনার থেকে আসছে। তাহলে আমাদের রিসেন্টলি কে মারা গেছে বলো তো, কিছুদিন আগে? কে বলতে পারবে? কেউ জানো? হ্যাঁ, হাসান আজিজুল হক। তাহলে আমরা অবশ্যই কাকে পড়বো? হাসান আজিজুল হককে আমরা পড়বো। ঠিক আছে কিনা? হ্যাঁ। নেক্সট আসো। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? কর্ণফুলী। এটা হচ্ছে তোমার লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। মানে আমরা এক্সট্রা আরো যাদের নিয়ে পড়বো তাদের মধ্যে একজন বলতে গেলে। নীললোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। আমাদের কিন্তু ছদ্মনাম নিয়ে কি আছে? আধুনিক যুগ ও অন্যান্য নামে একটা ক্লাস আছে, সেখানে তোমার কি ছদ্মনাম আমরা পড়বো। তাহলে ওখান থেকে ওইটা চলে আসছে বলা যায়। তাহলে বিষয়টা খেয়াল করছো যে প্রশ্নর ধারাটা কেমন? আচ্ছা, এখানে আরো কয়েকটা প্রশ্ন নাই, সেগুলো কেমন ছিল? যেমন মাস্টুর জিজ্ঞেস করেছে, সেখানে তোমার রবীন্দ্রনাথের একটা সংলাপ ছিল ইয়া থেকে, শেষের কবিতা থেকে, তাই না? শেষের কবিতা থেকে।
শেষের কবিতার সংলাপ ছিল। হ্যাঁ, তারপরে রবীন্দ্রনাথের মনে হয় একটা না দুটো ছিল মনে হয়, আমার ঠিক এখন মনে নাই। এখন আসো, মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক কি কি পড়বো? উপন্যাস, নাটক, গ্রন্থ, প্রবন্ধ যা যা আছে আমাদের এটার জন্য আলাদা একটা ক্লাস আছে, সম্পূর্ণ একদম এক্সট্রা একটা ক্লাস আছে, শনিবারে নেওয়া হবে। এই ক্লাসটা সব শেষে নিচ্ছি। প্রথমে আসো, ওরা 11 জন। এই 11 জন কারা? এই 11 জন হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, কাইকোবাদ, জসিমউদ্দিন, দীনবন্ধু, ফররুখ, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন, মীর মশাররফ, বেগম রোকেয়া। ওরা 11 জন কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে এদের থেকে কি আসে, বেশি প্রশ্ন আসে। পিএসসি এদেরকে কি করে দেয়নি, নির্ধারিত করে দেয়নি। হ্যাঁ, ওখানে শুধু লেখা আছে আধুনিক যুগ 15 নম্বর, আর কোনো কিছুই লেখা নেই সিলেবাসে। তা এটা একটা রিউমার, মানে হচ্ছে বলা হয়েছিল যে পিএসসি নির্ধারিত 11 জন, এরকম কোনো কিছু না। এটা মেবি তোমার শিক্ষক নিবন্ধন বাংলা পরীক্ষা যারা দেয় ওদের জন্য ছিল হয়তো, কিন্তু এই 11 জন থেকে তোমার 6 থেকে 7টা প্রশ্ন থাকে। আমরা অলরেডি দেখেছি ঈশ্বরচন্দ্র, রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে জসিমউদ্দিনের মনে হয় একটা ছিল, মাইকেল থেকে প্রশ্ন থাকে, বঙ্কিম থেকে প্রশ্ন থাকে, কাজী নজরুল থেকে থাকে। ঠিক আছে, এরপর আমরা পড়বো পঞ্চপাণ্ডব। আমি এখানে যাদের দিচ্ছি, আমার এই স্লাইডগুলোতে যাদের নাম আছে, হ্যাঁ, আমি তো পড়াবো, আমি একটু একটু করে দেখিয়ে দিব। তোমরা এই স্লাইডগুলো দেখে দেখে যাদের নাম আছে তাদের সম্পর্কে বিস্তারিত পড়ে নিবে। অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আমি 3টা ক্লাস নিব, এই 3টা ক্লাসে এদের সবাইকে তোমার নিয়ে আসার চেষ্টা করব যারা যারা আছে। কোন বুক থেকে? আমরা যেহেতু তোমাদেরকে শিকড় সাজেস্ট করেছি, আমি বলবো তোমরা শিকড় থেকে পড়বা। শিকড়ে বেশ গুছানো, মানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বেশ গুছিয়ে দেওয়া আছে এবং মোটামুটি শুদ্ধ বলা যায়। তো বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব হচ্ছে তোমার অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবানন্দ দাশ থেকে প্রশ্ন আসে, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত। আরো যাদের নিয়ে আমরা পড়বো তারা দেখো, রাজা রামমোহন রায়, মানিক বন্দ্যোপাধ্যায় না, আমরা 3 বন্দ্যোপাধ্যায় পড়বো। ডাইজেস্ট থেকে পড়ো, ডাইজেস্টে তো সাধারণত কম দেয়া থাকে, সব তথ্য থাকে না। ডাইজেস্ট হচ্ছে একদম শেষের দিকে, যারা ধরো তেমন পড়ে নাই, আগে হয়তো পড়া ছিল, তো ওখানে বেশ গুছানো করে অল্প করে আছে। হ্যাঁ, আমিও পড়তে পারো MP3 থেকে, সমস্যা নেই। 3 বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তারপর হচ্ছে তোমার বিভূতিভূষণ, তারাশঙ্কর। এই 3 বন্দ্যোপাধ্যায়ের এক বন্দ্যোপাধ্যায় থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন থাকে। তারপর শরৎচন্দ্র, আখতারুজ্জামান, আহসান হাবিব, জহির রায়হান, তারাশঙ্কর, বিহারীলাল, মুনির চৌধুরী, শওকত ওসমান, আব্দুল গাফফার, শামসুর রহমান, আবুল মনসুর, এই যে আবুল মনসুর থেকে প্রশ্ন আসছিল, সুকান্ত, ইসমাইল হোসেন সিরাজি, আহমদ ছফা, হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, বদরুদ্দিন ওমর, আব্দুল্লাহ আল মামুন, জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, নির্মলেন্দু গুণ। এদের সবার থেকে থাকবে না, হঠাৎ করে একজন থেকে একটা প্রশ্ন থাকবে এরকম। সাহিত্য বিষয়ক যে সংগঠন, বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, মুসলিম সাহিত্য সমাজ, যেমন গতবার এটা থেকে প্রশ্ন আসছিল যে কত সালে তোমার প্রতিষ্ঠিত হয়েছে। হিন্দু কলেজ ইয়ং বেঙ্গল, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি, হিন্দু কলেজ, আচ্ছা এটা 2বার আসছে। আরো কি কি পড়বো? সাহিত্যিকদের ছদ্মনাম, উপাধি, বিখ্যাত ভ্রমণ কাহিনী। তো এগুলো আলাদা করে পড়বো না। কেন আলাদা করে পড়বো, কিন্তু যারা গুরুত্বপূর্ণ ওদের কিন্তু আমরা যখন প্রতিটা লেখক বা কবিদের পড়বো তখন এটা চলে আসবে। শুরু হয়ে গেল আমাদের আধুনিক যুগ। এতক্ষণ শুধু আমরা চিন্তা ভাবনা করে দেখছি যে কি কি পড়া লাগবে, ঠিক আছে? আধুনিক যুগ দেখো, আধুনিক যুগের লক্ষণ। ব্যক্তি এবং সমাজ জীবন প্রধান, ধর্ম ছিল গৌণ। কখন কখন ছিল? প্রাচীন যুগে, ঠিক আছে? প্রাচীন যুগ। ধর্ম মুখ্য, মানুষ হয়ে পড়ে গৌণ। কখন? গতকাল পড়িয়েছি, এটা হচ্ছে মধ্যযুগ। তো আধুনিক যুগে কি হলো? আধুনিক যুগে এসে মানবীয় আবেদন মুখ্য হয়ে উঠলো, স্বদেশপ্রেম এবং ব্যক্তি স্বাধীনতা এখানে কি পেল? প্রাধান্য পেল। ওকে, তাহলে মানবীয় আবেদন মুখ্য, স্বদেশপ্রেম, তাহলে যদি আসে যে আধুনিক যুগের বৈশিষ্ট্য কোনটি? হ্যাঁ, যে ধর্ম মুখ্য,
বা স্বদেশ প্রেম এরকম যদি কিছু আসে তাহলে অবশ্যই কি থাকবে, স্বদেশ প্রেমটা মুখ্য, ব্যক্তি স্বাধীনতা মুখ্য, মানবীয় আবেদন মুখ্য, ধর্ম সেখানে কি, ধর্ম সেখানে গৌণ। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন থাকে। এখন আসো বাংলা গদ্য সাহিত্যের বিকাশ, মানে এতদিন পর্যন্ত যা যা দেখেছ তোমার প্রাচীন যুগ, তারপর মধ্যযুগ, আমরা দেখেছি সেখানে কোন রকম কি নেই, কোন রকম গদ্য নেই। আধুনিক যুগের শুরু, আবার কি গদ্য সাহিত্যেরও বিকাশ শুরু হয়। তো আধুনিক যুগ আমাদের কত সাল থেকে শুরু, 1801 থেকে আজকে কি কয় তারিখ, মানে বর্তমান পর্যন্ত। ঠিক আছে, তো দেখো, 1555 খ্রিস্টাব্দ মানে মধ্যযুগের সময় বলা যায়। তো এই সময় কি হয়েছিল, এ সময়ে তোমার আসামের রাজাকে কুচবিহারের রাজা তোমার একটা পত্র পাঠিয়েছিল, একটা চিঠি পাঠিয়েছিল। ওই চিঠিটাকে ধরে নেওয়া হচ্ছে তোমার গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন। মানে চিন্তা করো, একটা চিঠিকে ধরতে হচ্ছে, আর কোনো কিছুই না। যেমন ধরো মঙ্গল কাব্যগুলো, মঙ্গল কাব্যগুলোর কাহিনী অনেকটা কিন্তু তুমি বলতে পারো উপন্যাস, কিন্তু ওগুলো লিখা হয়েছে কিভাবে, কবিতার মতো করে, তাই না? কিন্তু বর্তমানে যদি লিখতো, এটা কি তোমরা কেউ বা কেউ কি আসলেই কবিতার মতো করে লিখতো, কি মনে হয়? কবিতার মতো করে কেউ বা কাব্য আকারে কি কেউ লিখতো না, তাই না? সবাই উপন্যাস বা ছোট গল্পের মতো করে লিখতো। হ্যাঁ, তো বাংলা গদ্য সাহিত্যের বিকাশ আমরা একদম যেটা পাচ্ছি প্রাচীনতম নিদর্শন, সেটা কত সালের পাচ্ছি, 1555 খ্রিস্টাব্দ। এটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখবা। 1555, এটা কি ছিল, এটা একটা চিঠি ছিল, এটুক মনে রাখলে হবে। চিঠিটা কে কাকে লিখেছিল, আসামের রাজাকে কোচবিহারের রাজা লিখেছিল। এতটুকু তোমাদের জন্য একেবারে যথেষ্ট বলা যায়। ঠিক আছে, নেক্সট আসো, বাঙালির লেখা তোমার প্রথম মুদ্রিত গ্রন্থ। হ্যাঁ, প্রথমে আসো ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, এই গ্রন্থের রচয়িতা হচ্ছে তোমার দোম আন্তোনিও দা রোজারিও, এবং এই গ্রন্থটা তোমার কত সালে প্রকাশিত হয়, 1743 সালে। কত সালে, 1743 সালে তোমার পর্তুগালের রাজধানী লিসবন থেকে কোন হরফে, দেখো তো, রোমান হরফে। যেমন আমরা ব্যাকরণ, যারা ব্যাকরণের ক্ষেত্রে এ ধরনের পড়েছিলাম, তো সেখানেও আমরা দেখেছিলাম একদম প্রথমে আমরা কোন ভাষায় পেয়েছিলাম, মনে আছে? প্রথম ব্যাকরণটা সংস্কৃত তো অনেক আগের, অষ্টাধ্যায়ী, সেটা বাদ। হ্যাঁ, এরপর আসো কৃপা শাস্ত্রের অর্থভেদ। এটা হচ্ছে তোমার রচয়িতা ম্যানুয়েল দা আসুম্পসাও। এটা হচ্ছে ধরা হয়ে থাকে বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন। তারপর হচ্ছে কথোপকথন, এটা হচ্ছে তোমার 1801 সালে বাংলা ভাষায় রচিত মুদ্রিত তোমার গদ্য গ্রন্থ, কিন্তু রচনা করেছেন কে, রচনা করেছেন উইলিয়াম ক্যারি। তো তিনি বাঙালি কিনা, তিনি বাঙালি কিনা, বাঙালি না। এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ, ঠিক আছে, বাংলা ভাষায়, কিন্তু রচনা করেছেন কে, উইলিয়াম ক্যারি, কিন্তু তিনি কোনো বাঙালি না। তার মানে আমরা এখন পর্যন্ত বাংলা ভাষার বাঙালির লেখা বাংলা ভাষার কোনো কি পাই নাই, কোনো গ্রন্থ পাইনি এখন পর্যন্ত, 1801 পর্যন্ত। তাহলে দেখো, রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটাও 1801 সালে, এটা লিখেছে তোমার রামরাম বসু, এবং এটাকে তোমার বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের বাঙালির লেখা বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ। এই প্রশ্নটা আসে যে যদি বলা হয়ে থাকে যে বাংলা ভাষায় রচিত বাঙালির লেখা প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ কোনটি, কোনটি, রামরাম বসু। ঠিক আছে, রামরাম বসুর রামরাম বসু তো লেখক, রাজা প্রতাপাদিত্য চরিত্র, এবং 1801 সালে। নেক্সট আসো শ্রীরামপুর মিশন। আচ্ছা, এখানে একটা বিষয় বলা উচিত, সেটা হচ্ছে তোমার 1800 সালে কি হয়, 1800 সালে তোমার যেটা হয় সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ খোলা হয় 1800 সালে, এবং 1801 সালে তোমার সেখানে কি খোলা হয়, 1801 সালে তোমার বাংলা বিভাগ
খোলা হয় এবং সেখানে তোমার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন কে? উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি, ঠিক আছে। তো ওনারা যেটা করেন, ওনার অধীনে তিনি কয়েকজন পণ্ডিত নিযুক্ত করেন। সে পণ্ডিতরা কারা ছিল? তোমার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারপর হচ্ছে রামনাথ, তারপর হচ্ছে রাজীব লোচন মুখোপাধ্যায়, তারপর পদ্মলোচন, রামরাম বসু। হ্যাঁ, এরা সবাই মিলে এই যে আধুনিক যুগের যাত্রাটা, ওনাদের মাধ্যমেই মূলত কি হচ্ছে, বলা যায় ওনাদের মাধ্যমেই তোমার শুরু হয়েছে। এবং বলতে গেলে তখন থেকে এর মধ্য দিয়েই প্রাতিষ্ঠানিক সূচনাটা হয় বলা যায়। তো এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, আচ্ছা ওটা মনে হয় আছে স্লাইডে, একটু দেখি। হ্যাঁ আছে, ওকে। এখন আসো শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন হচ্ছে তোমার ভারতে খ্রিস্টানদের মানে নিজেদের প্রচার সংঘ। এটা মূলত খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যেই তোমার প্রতিষ্ঠা করা হয়। তো এটা যেটা ইম্পর্টেন্ট এখান থেকে তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে এটা 1793 সালে উইলিয়াম ক্যারি যখন আসেন, তিনি তোমার উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্শম্যানের সহায়তায় মূলত এটা প্রতিষ্ঠা করেন 1800 সালের 10 জানুয়ারি। কখন? 1800 সালের 10 জানুয়ারি। 1800 সাল মনে রাখলেই হবে। এখান থেকে যে বিষয়টা মনে রাখবা সেটা হচ্ছে এই মিশন থেকে তোমার 2টা পত্রিকা প্রকাশিত হয়। আমরা যখন পত্র পত্রিকা পড়বো তখন এটা পড়বো, বিস্তারিত পড়বো। হ্যাঁ, এখন শুধু মনে রাখবা শ্রীরামপুর মিশন থেকে তোমার 2টো পত্রিকা প্রকাশিত হয়। সে দুটো হচ্ছে দিগদর্শন এবং সমাচার দর্পণ। এখান থেকে আপাতত আর কিছুর দরকার নাই। নেক্সট আসো ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজে একটু আগেই বলেছি বাংলা বিভাগের অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম ক্যারি। তো উইলিয়াম ক্যারি যে বইগুলো লিখেছিলেন সেগুলো তোমাদের একটু ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে কথোপকথন এবং ইতিহাসমালা। এবং ইতিহাসমালা। কেউ কি ঘুমাই গেছো? খাওয়া দাওয়া করা ছিল নাকি? ঘুমাইও না কেউ? ওকে। এরপর হচ্ছে রামরাম বসু। রামরাম বসুর একটা বইয়ের নাম আমরা একটু আগে পড়েছি, বলো তো কি নাম? রাজা প্রতাপাদিত্য চরিত্র। আরেকটা হচ্ছে তোমার লিপিমালা। ঠিক আছে, এই নামগুলো তোমার সবগুলো ইয়াতে আছে, শিকড়ে আছে বা বাংলা সাহিত্যের যে কোনো বইতেই আছে, তোমরা দেখে নিতে পারো। গোলকনাথ শর্মার হচ্ছে একটা হচ্ছে হিতোপদেশ। হিতোপদেশ। তারপর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এখান থেকে আসে, ওনার হচ্ছে বেশ কয়েকটা বই। 32 সিংহাসন, তারপর হচ্ছে তোমার হিতোপদেশ ওনারও আছে, গোলকনাথ শর্মারও আছে। গোলকনাথ শর্মার যেটা সেটা হচ্ছে তোমার 1802 সালে প্রকাশিত হয়েছিল। হিতোপদেশ মানে বুঝো তো, মানে ভালো ভালো উপদেশ। ঠিক আছে। তারপর হচ্ছে 1808 সালে ওনারটা প্রকাশিত হয়েছিল মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারেরটা রাজাবলী প্রবোধ চন্দ্রিকা। তো এখান থেকে 32 সিংহাসন নামটা অবশ্যই মনে রাখবা। কার? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এরপর আসো হিন্দু কলেজ। হিন্দু কলেজ হচ্ছে তোমার রাজা রামমোহন রায় আর হচ্ছে ডেভিড হেয়ারের সহায়তায় কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। আর কলকাতার যারা মধ্যবিত্ত হিন্দু ঘরের সন্তান তারা মূলত ইংরেজি, তারপর ধরো ইউরোপীয় সাহিত্য, বিজ্ঞান, হ্যাঁ এসব তোমার শেখার জন্য সেখানে ভর্তি হতো। তো এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা ছিল সেটা হচ্ছে তোমার ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রবর্তন। এটা একটু মনে রাখবা। আর এটা পরবর্তীতে কোন কলেজে পরিণত হয়? তোমার প্রেসিডেন্সি কলেজ। পরিসমাপ্তি ঘটলে এটার তোমার স্থলাভিষিক্ত হয়ে হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। ঠিক আছে। ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গল হচ্ছে তোমার হেনরি লুই ডিভিয়ান ডি রোজিও। হ্যাঁ, এই ডি রোজিও নামটা মনে রাখবা, পুরো নামটা মনে রাখার দরকার নেই যদি কষ্ট হয়। তো উনি মূলত ইংরেজি সাহিত্য এবং ইতিহাস বিষয়ে শিক্ষক ছিলেন। তো উনি হচ্ছেন যেটা করেছেন, ওনার যারা শিষ্য, হ্যাঁ তাদেরকে মূলত ডিরোজিয়ান বলা হতো, ইয়ং বেঙ্গল বলা হতো বা ইয়ং ক্যালকাটা বলা হতো। এবং বলা যায় ওনারা মোটামুটি ধর্ম বিরোধী ছিলেন অনেকটা, মানে যুক্তি দিয়ে সবকিছু, মানে অন্ধবিশ্বাস পরিত্যাগ করে অর্থাৎ যুক্তি দিয়ে সবকিছু তোমার চিন্তা করার চেষ্টা করতেন বা যুক্তি দিয়ে শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করতেন। তো ওনাদের যে উপদেশটা ছিল সেটা হচ্ছে সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা। তো এখান থেকে তুমি দুটো জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ইয়ং বেঙ্গলদের তোমার একটা মুখপত্র ছিল, সেটা হচ্ছে এনকোয়ারার। আর বাংলা সেটা ছিল তোমার
জ্ঞানান্বেষণ। তাহলে কি মনে রাখবো? এনকোয়ারার আর হচ্ছে জ্ঞানান্বেষণ, এই দুটো তোমরা মনে রাখবা, আর তেমন কিছু লাগবে না। চলে আসছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, একটু খেয়াল করো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে মোটামুটি বলা যায় প্রতি বছর প্রশ্ন থাকে। এই বছরও প্রশ্ন ছিল, মেবি প্রশ্নটা ওনার জন্মস্থানের নাম ছিল। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার জন্ম হচ্ছে বিসিংহ গ্রাম, পশ্চিমবঙ্গের মেদিনীপুর। ওনার পারিবারিক নাম কি বলতো? পারিবারিক নাম? বিদ্যাসাগর তো পদবী, বিদ্যাসাগর নাম না। আচ্ছা আফরোজা, কি ছিল বলতো? জন্মস্থান না? আমার ঠিক মনে নাই, জন্মস্থান নাকি তোমার জন্মসাল? সাল আসে নাই যতটুকু সম্ভব, হ্যাঁ জন্মস্থান আসছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর, মানে একটা প্রশ্ন অবশ্যই আসছে। তো ওনার পারিবারিক নাম হচ্ছে মূলত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তো এটা অনেকে ভুল করে। কেন ভুল করে? উনি মূলত স্বাক্ষর করতেন কি নামে? উনি মূলত স্বাক্ষর করতেন হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তো অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে, একটু খেয়াল করো, উনি স্বাক্ষর করতেন শর্মা নামে, কিন্তু পারিবারিক উপাধি ছিল ওনার কি? বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তোমরা কি একটা জিনিস জানো? ধরো বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, চট্টোপাধ্যায় চ্যাটার্জি, তারপর সুনীল গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি, মানে ইংরেজরা হচ্ছে এগুলো উচ্চারণ করতে না পারে কি বলতো? বন্দ্যোপাধ্যায় না বলে কি বলতো? ব্যানার্জি বলতো, তাই না? হ্যাঁ। তো এই জিনিসটা একটু, অর্থাৎ এলোমেলো করে ফেলবা না। পারিবারিক নাম হচ্ছে বন্দ্যোপাধ্যায়, স্বাক্ষর করতেন হচ্ছেন শর্মা নামে, আর বাড়ি হচ্ছে বিসিংহগ্রাম, পশ্চিমবঙ্গের মেদিনীপুর। তো এটা যেহেতু বিসিএস এ আসছে, নেক্সট টাইম হয়তো আসবে না, কিন্তু তোমরা অন্য যারা অন্য সরকারি পরীক্ষা দিবে সেটার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রশ্নগুলো আবার কি? আচ্ছা গ্যাঙ্গার, নেক্সট আসো। তাহলে পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। সাইরা কোনটা? পারিবারিক নাম এই যে এখানে আছে, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তোমাদেরকে স্লাইড দেওয়া হবে, সমস্যা নেই। স্বাক্ষর করতেন হচ্ছে শর্মা নামে, ঠিক আছে। ব্যানার্জি কি বলতাম? ও আচ্ছা, বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে ব্যানার্জি, চট্টোপাধ্যায় চ্যাটার্জি, তারপর হচ্ছে গঙ্গোপাধ্যায় হচ্ছে গাঙ্গুলি, যেমন সুনীল গাঙ্গুলি। হ্যাঁ, আগে ছোটবেলায় বুঝতাম না আসলে ওনার নাম সুনীল গাঙ্গুলি আর সুনীল গঙ্গোপাধ্যায় কি দুইজন, এরকম মনে করতাম। এরপর আসো ছদ্মনাম। ওনার কিছু ছদ্মনাম আছে, কি নাম জানো? ছদ্মনামগুলো কিন্তু একটু কঠিন। হ্যাঁ, ছদ্মনামগুলো হচ্ছে তোমার পোষ্যচিত, উপযুক্ত, ভাই পোষ্য। এগুলো হচ্ছে তিনি কখন এই নামে লিখেছিলেন। ধরো, উনি কিসের প্রচলন করেছিলেন বলো তো? উনি বিধবা বিবাহের প্রচলন করেছিলেন, হ্যাঁ, বিধবা বিবাহের প্রচলন। তো বিধবা বিবাহ নিয়ে যখন উনি লেখালেখি করা শুরু করলেন পক্ষে, হ্যাঁ পক্ষে যখন লেখালেখি শুরু করলেন, তখন অনেকে ওনার বিপক্ষে কি করলো? লেখালেখি শুরু করলো। এটা তো খুব স্বাভাবিক, যেহেতু ধরো সমাজের কোনো কিছু একটা ভাঙা কিন্তু এত সহজ না, তাই না? তো উনি যখন লিখলেন, তখন যারা অনেকে প্রতিবাদ শুরু করলেন যে উনি হাই হাই কি করে কি করে, উনি এগুলো কেন লিখে, ঠিক আছে। তখন উনি কি করলেন? ওই ছদ্মনাম ব্যবহার করে লেখা শুরু করলেন। আর ওনার বিদ্যাসাগর উপাধি কে দিয়েছিল? বিদ্যাসাগর উপাধি দিয়েছিল সংস্কৃত কলেজ 1839 সালে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ওনার জন্ম হচ্ছে 1820 সালে, আর উনি উপাধি পেয়েছেন 1800 কত সালে? 39 সালে। তাহলে কত বছর বয়সে? মাত্র 19 বছর বয়সে উনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা আমাদের এখন বয়স কত? আমারটা বাদ দাও, তোমাদের। তো উনি হয়তো 19 বছর বয়সে বিদ্যাসাগর উপাধি পাইছিল, তা আমি তখন একটা কাজ করছিলাম, আমি আর তোমার স্যার বিয়ে করে ফেলছিলাম এই বয়সে। আমরা অন্তত একটা কাজ করছিলাম।
আচ্ছা, অরিজিনাল ছিল কিনা? অরিজিনাল বলতে এটা তুমি একটা ঠিক কথা বলছো। অরিজিনাল এই দেখা গেছে হয়তো সালটা অনেকে কিছুটা মনে রাখতো কিভাবে, যে অমুক সালে তোমার বন্যার এত বছর পরে জন্ম, হুম, বা বন্যার অত বছর আগে জন্ম, বা কোন একটা ঘটনা, ধরো যুদ্ধ লাগছে, বলবে যুদ্ধের 1 বছর পরে ও হইছে। হ্যাঁ, তো যেটা হয় তোমার হয়তো, যেমন এখানে বলা হচ্ছে যে 26 সেপ্টেম্বর, আমি কিন্তু দেখো 26 সেপ্টেম্বর উল্লেখ করি নাই, হ্যাঁ, 26 সেপ্টেম্বর। তো এই জিনিসটা হয়তো পুরোপুরি সঠিক নাও হতে পারে 26 সেপ্টেম্বর, কিন্তু 1820 সাল কি বলা যায় ঠিক, বুঝতে পারছো? কিন্তু আমাদের জন্য এখন যেটা আছে ওটাই ঠিক, কারণ এখন তো তুমি কিছুই জানো না, বুঝো নাই? এখন অর্থাৎ ওনার এটা যদি এটাই ওনার সার্টিফিকেটে থাকে, এই এজটাই থাকে, তাহলে এইটাই ঠিক। বুঝতে পারছো কিনা বিষয়টা? হ্যাঁ, উল্লেখযোগ্য ঘটনাগুলো মনে রেখে করতো। এখনো যারা বয়স্ক ওনারা এভাবেই বলে যে যুদ্ধের 3 বছর পরে হয়েছিল, বন্যার 1 বছর পরে আগে হয়েছিল। তাহলে দেখো, সংস্কৃত কলেজ থেকে 1839 সালে মাত্র 19 বছর বয়সে তাকে করুণা সাগর বিশেষণ প্রদান করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। উনি যখন বিলেত ছিলেন তখন শেষের দিকে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল, তখন দেখা যেত তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনাকে আর্থিকভাবে বিভিন্ন রকম সহায়তা করেছিলেন, মানসিকভাবে সহায়তা করেছিলেন, ঠিক আছে? এরপর তো উনি দেশেই ফিরে আসছিলেন। তো এই করুণা সাগর বিশেষণটা প্রদান করেছেন মাইকেল মধুসূদন দত্ত। এখন আসো, গদ্যরীতি প্রচলনে ওনার কিছু অবদান আছে, হ্যাঁ, সেই অবদানগুলো কি কি একটু খেয়াল করো। সেটা হচ্ছে, ওনাকে বলা হয়ে থাকে বাংলা গদ্যের জনক। নারী শিক্ষার ক্ষেত্রে তার অবদান হচ্ছে, তিনি একটা কলেজ, বেথুন কলেজ প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিলেন, এবং তার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয়। এটা তোমার জিকের জন্য ইম্পর্টেন্ট। কত সালে? 1856 সালে। কত সালে? 1856 সালে, হ্যাঁ। মাত্র 21 বছর বয়সে, মানে 19 বছর বয়সে তো বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত হন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং বাংলা সাহিত্যে জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই প্রশ্নটা যেহেতু উত্তরটা সবাই জানে, এই প্রশ্নের উত্তরটা যেহেতু সবাই জানে, তাহলে এই প্রশ্নেরই একটু ভেতর থেকে কি করতে পারে, প্রশ্ন করতে পারে। কিরকম প্রশ্ন? জ্যোতি বা বিরাম চিহ্নের যে প্রচলন করেছিলেন সেটা প্রথম কোন বইয়ে করেছিলেন? বুঝছো কিনা বিষয়টা? হ্যাঁ, এভাবে প্রশ্নগুলো আসতে পারে একটু ভেতর থেকে। তো দেখো, বাংলা ভাষায় জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন শুরু হয় তোমার 1847 সালে, এবং সেটা তোমার কোন বইতে? সেটা হচ্ছে তোমার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে, ঠিক আছে? ওনার অনুবাদ গ্রন্থ, ওনার আমরা 4 রকমের গ্রন্থ পাই। 4 রকম বলতে কি রকম? তোমার অনুবাদ গ্রন্থ, তারপর হচ্ছে তোমার মৌলিক গ্রন্থ পাচ্ছি, বিতর্কমূলক যেগুলো তিনি কি নিয়ে লিখেছেন, বিশেষ করে তোমার বিধবা বিবাহ নিয়ে লিখেছিলেন বিতর্কমূলক গুলো। তারপর হচ্ছে ওনার পাঠ্য জীবনী ছিল, পাঠ্য বই ছিল, আত্মজীবনী ছিল, ঠিক আছে? তো অনুবাদ গ্রন্থগুলো আমরা একটু দেখি এবং বলবো ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট? ধরো, বেতাল পঞ্চবিংশতি এটা কার এভাবে আসতে পারে, আবার ধরো এটা কোন বইয়ের অনুবাদ সেটাও আসতে পারে। বুঝছো বিষয়টা? তাহলে আমাদের বেতাল পঞ্চবিংশতি কয়েকটা কারণে ইম্পর্টেন্ট। প্রথমত, এটা অনুবাদ গ্রন্থ। দ্বিতীয়ত, এই বইতে কিসের প্রচলন ঘটে? কি শুরু করেছিলেন উনি? প্রথম প্রথম জ্যোতি চিহ্ন, ঠিক আছে? এটা মনে রাখবা, প্রথম জ্যোতি বা ছেদ চিহ্ন বেতাল পঞ্চবিংশতিতে। তাহলে বেতাল পঞ্চবিংশতি বইটা কেমন দেখো। বেতাল পঞ্চবিংশতি হচ্ছে তোমার হিন্দি গ্রন্থ থেকে অনুবাদ, হিন্দি বৈতাল পঁচিশি। কি নাম? বৈতাল পঁচিশি। এটা মনে রাখবা, মাস্ট। এটা না শুধু, বিদ্যাসাগর থেকে যা পড়াচ্ছি সবগুলো তথ্য ইম্পর্টেন্ট, একদম সব তথ্য তোমার কি ইম্পর্টেন্ট। শকুন্তলা। শকুন্তলা হচ্ছে মূলত তোমার কবি কালিদাসের একটা নাটক, অভিজ্ঞান শকুন্তলম। তো সেখান থেকে তোমার
কিছুটা অংশ তিনি অনুবাদ করেছিলেন। শকুন্তলা তাহলে কার? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। সীতার বনবাস, সীতার বনবাস হচ্ছে তোমার বাল্মীকির রামায়ণের উত্তরাকাণ্ড। আচ্ছা, সীতার চরিত্রটা আমরা কোথায় পাই সেটা মনে রাখলেই হবে। সীতা কোথায় পাচ্ছি? সীতা পাচ্ছি আমরা রামায়ণে, এটা মনে রাখলেই হচ্ছে। তো ভ্রান্তিবিলাস এবং বাংলার ইতিহাস, ভ্রান্তিবিলাস দেখো, ভ্রান্তিবিলাস হচ্ছে শেক্সপিয়ারের, এটা আসে কমেডি অফ এরর্স, কমেডি অফ, এটা ইম্পর্টেন্ট, ভ্রান্তিবিলাসটা আসে অনেক সময়। তারপর হচ্ছে তোমার বাংলার ইতিহাস, এটা হচ্ছে মার্শম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল থেকে নেওয়া হয়েছে। এছাড়া আরেকটা আছে তোমার জীবন চরিত, সেটা হচ্ছে চেম্বার্সের বায়োগ্রাফিক্স অনুসারে। তবে এই চারটা মাস্ট মনে রাখবা। বেতাল পঞ্চবিংশতি 1847 সালে তোমার এই বইটা প্রকাশিত হয় এবং প্রথম মুদ্রিত গ্রন্থকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তো এটা কার অনুবাদ? একটু আগে আমরা পড়েছি বৈতাল পঁচিশির অনুবাদ, ঠিক আছে। ঈশ্বরচন্দ্রের এই গ্রন্থের 10ম সংস্করণে প্রথম তোমার জ্যোতি চিহ্নের সফল প্রয়োগ হয়। আর গ্রন্থটি প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের নতুন যুগের সূচনা হয়। কেন হয়? কারণ জ্যোতি চিহ্ন। তাহলে প্রশ্নটা এভাবেও আসতে পারে, নিচের কোন গ্রন্থটি প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের নতুন যুগের সূচনা হয়? বুঝছো, মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। কোনটা? বেতাল পঞ্চবিংশতি। ভ্রান্তিবিলাস, ভ্রান্তিবিলাস অলরেডি পড়ে ফেলেছি, তোমার শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স, এটা দরকার নাই। সীতার বনবাস পড়ে ফেলেছি। শকুন্তলা পড়ে ফেলেছি অভিজ্ঞান শকুন্তলম থেকে। জীবন চরিত চেম্বার্সের বায়োগ্রাফিক্স অনুসরণে। এখন আসো মৌলিক গ্রন্থ। মৌলিক গ্রন্থের মধ্যে একটা বই আছে, সেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? প্রভাবতী নামটা মনে রাখবা, এটা হচ্ছে একটা বাচ্চা মেয়ের নাম, এবং এই মেয়েটা ছিল মূলত ওনার বন্ধুর মেয়ে ছিল। বন্ধুর মেয়েটা যখন মারা যায়, তো তিনি এই বইটা লেখেন। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ, বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ। আচ্ছা আফরোজা, তোমার কাছে পিডিএফটা তো আমরা দিয়ে দিব। 1 2 যে কোনো বই আছে কিনা সেটা বলো। ধরো শিকড় না হোক, অন্য কোনো বই, যে কোনো বই আছে কিনা সাহিত্য রিলেটেড। শিকড় আছে আফরোজা? থাকলে কোনো টেনশন করার দরকার নাই, এগুলো সব ওখানেই পাবা। হ্যাঁ, পিডিএফ এ থাকবে। ফারদিনা, ফারদিনা তুমি এন মীরার সাথে যোগাযোগ করবা। হ্যাঁ, পিঠিতেও এগুলো আছে। এইসব তথ্য সব জায়গাতেই আছে, ইন্টারনেটেও আছে, গুগলে সার্চ দিলেও পাবা, কোনো সমস্যা নেই। আমি শিকড় থেকে তুলে আনছি বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে তো এগুলো একই, সব বইতেই একই। আমি দাঁড়াও একটু দেখতেছি। আচ্ছা, এটা সঠিকটা কেউ বলছো তোমরা 1863, কেউ 1800 কি বলছো, 64। আচ্ছা, আমি এটা কয়েকটা বইতে দেখে তারপর জানাবো, ঠিক আছে।
এরা দুনিয়ার সব বই নিয়ে আসছে, কোনটাতে কত, সমস্যা নাই এটা, সমস্যা নাই, এটা পরে জানাই দিব আমি ঠিকভাবে দেখে। তো দেখো, এটা হচ্ছে প্রথম মৌলিক গ্রন্থ কখন, তোমার হচ্ছে কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তো প্রভাবতী এখানে কে ছিল, প্রভাবতী এখানে ছিল তোমার ওনার কি বলে বন্ধুর মূলত মেয়ে ছিল। এই মেয়ের সাথে ওনার খুব সখ্য ছিল। তো মেয়েটা যখন হঠাৎ করে মারা যায় উনি খুব ডিপ্রেসড হয়ে যায়, তো এজন্য এটাকে বলা হচ্ছে তোমার মৌলিক গ্রন্থ, এবং সেই সাথে বলা হচ্ছে এটা একটা শোকগাথা বলা হচ্ছে, ঠিক আছে, যেহেতু তার মৃত্যু নিয়ে লেখা হয়েছে। আচ্ছা, শুনো, মারা যায় অনেক, অনেকেই অনেক আগে মারা যায়, কিন্তু অনেক পরেও অনেক বই প্রকাশিত হয়, রাকিবুল, বুঝতে পেরেছো? নেক্সট আসো, মৌলিক গ্রন্থ দেখো, মৌলিক গ্রন্থ আর কি কি আছে দেখো, বিদ্যাসাগর চরিত, আত্মচরিত, বাংলা গদ্যে প্রথম আত্মচরিত গ্রন্থ, হ্যাঁ, আত্মজীবনী হচ্ছে বাংলা গদ্যের প্রথম, মানে জীবনী গ্রন্থ। আত্মজীবনী হচ্ছে কোনটা, আত্মচরিত। তাহলে এটা কে লিখেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। নেক্সট আছে, তাহলে আমরা দুটো জিনিস পেলাম, দুটো না, তিনটা বিষয় পেলাম খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি পেয়েছি, সেখানে কি ছিল, জ্যোতি বা ছেদ চিহ্ন ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মৌলিক গ্রন্থ পেলাম, প্রথম মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ পেলাম। দ্বিতীয়ত এখানে আমরা একটা আত্মজীবনী পেয়েছি, কি নাম, আত্মচরিত, ঠিক আছে। নেক্সট আসো, ব্রজবিলাস। শুনো মাহমুদুল, এটা তুমি বলতে পারবা, এই যে কিছুদিন আগে কি অসমাপ্ত আত্মজীবনী বেরিয়েছে, এখন তুমি এটা যে বলতে পারবা যে এটা কেন বের করছেন, কেন লাভ নেই, কেন এখন অসমাপ্ত আত্মজীবনী পড়ে অনেক কিছু জানা যাবে না? দেখো, ব্রজবিলাস দেখো, এটা হচ্ছে তোমার ওনার একটা রম্য রচনা, এবং এইটাতে ওনার ছদ্মনাম ছিল কবিকুল উপযুক্ত ভাইপোষ্য। তারপর হচ্ছে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, এগুলো মূলত মৌলিক গ্রন্থ বলতে উনি কোনো অনুবাদ করেন নাই কোনো বই থেকে, উনি নিজেই লিখেছেন, ঠিক আছে, উনি নিজেই লিখেছেন। আচ্ছা, এইসব প্রশ্নের উত্তর পরে দেই, হ্যাঁ, আমি বারবার থেমে যেতে হচ্ছে, তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, অনেক তথ্য, অনেক কোশ্চেন, অনেক তথ্য তো আর আমরা পড়াচ্ছি না, কি কি পড়বো আমরা কিন্তু এগুলো বলে দিয়েছি, যেগুলো কোনটা পড়তে হবে সেটাও বলে দিয়েছি। এবং আমি স্লাইডে যেগুলো থাকবে, একটা তথ্য কি করা যাবে না, সিঙ্গেল কোনো তথ্য মিস করা যাবে না স্লাইডে যেগুলো আছে। সেই সাথে তো আরো বাড়িয়ে পড়তে হবে, যদি বাড়িয়ে পড়ো বা না পড়ো, স্লাইডের কোনো তথ্য কোনোভাবেই মিস করা যাবে না, ঠিক আছে। স্লাইডে তোমার খুব অল্প তুলে ধরা হয়েছে, দেখো আমাদের এত লম্বা এত কিছু, কিন্তু দেখা যাচ্ছে স্লাইডে সর্বোচ্চ ইম্পর্টেন্স দিয়ে যেগুলো, যে বিষয়গুলো আসতে পারে সেগুলো তুলে আনা হয়েছে। তাহলে দেখো, মৌলিক গ্রন্থের মধ্যে এই গ্রন্থগুলো হচ্ছে তোমার কিছুটা বিতর্কমূলক গ্রন্থ, কারণ এগুলো তিনি লিখেছিলেন ছদ্মনামেই লিখেছিলেন। তো এগুলো কি নামে লিখেছিলেন, অতি অল্প হইলো আবার অতি অল্প হইলো, আর তখন তো ওনার ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাই পোষ্য, ঠিক আছে, এই ছদ্মনামে লিখছেন। তারপর হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য নামে আরো দুটো মৌলিক গ্রন্থ আছে, সেটা হচ্ছে বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, একটা হচ্ছে তোমার রত্ন পরীক্ষা, এটা নিয়ে অলরেডি বলে ফেলেছি। বিদ্যাসাগর রচিত পাঠ্য বই বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা, আখ্যান মঞ্জুরি। তো এভাবে আসতে পারে, এখান থেকে তিনটা দিবে, তিনটা দিবে, আরেকটা বই দিবে একটু ভিন্ন নামে, যেটা উনি লিখে নাই, যেটা উনি লিখে নাই। তো সেক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে, প্রশ্নটা এভাবে আসবে, নিচের কোনটি বিদ্যাসাগর রচিত পাঠ্য বই নয়, বুঝতে পারছো বিষয়টা? সেক্ষেত্রে ধরো এই তিনটা দিল, এই তিনটার সাথে আর কি দিল, ধরো অন্য কোনো একটা, অন্য কোনো কি দিল, অন্য কোনো নাম দিব, সেক্ষেত্রে তোমার সেটা হচ্ছে আনসার। তাহলে এই জিনিসগুলো তোমার অবশ্যই দেখতে হবে। বর্ণ পরিচয়,
এই বইটা হচ্ছে তোমার একটা ক্লাসিকের মর্যাদা লাভ করেছিল। আর শব্দমঞ্জুরি হচ্ছে ওনার বাঙ্গালা অভিধান। চলে আসছি বঙ্কিমচন্দ্র। তাহলে আমরা যদি একটু তোমার টেনে দেই বা দেখি, তাহলে আমরা কি কি পেলাম বলো তো? আমি সবার পরে পরে একটু করে টেনে দিব, যেন সবাই একটু খেয়াল করো। সবাই খেয়াল করো, যাদের এতক্ষণ খেয়াল ছিল না। তাহলে আমরা কি কি পেলাম? ওনার নাম কি? মূল নাম কি? পারিবারিক নাম? পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উনি কি নামে স্বাক্ষর করতেন? ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন। কত বছর বয়সে উনি বিদ্যাসাগর উপাধি পান? মাত্র 19 বছর বয়সে। কে দিয়েছিল? কোন কলেজ? ফোর্ট উইলিয়াম কলেজ? না। কে দিয়েছিল? সংস্কৃত কলেজ। ঠিক আছে। 21 বছর বয়সে উনি যেটা করেন সেটা হচ্ছে, কোথায় জয়েন করেন 21 বছর বয়সে? ফোর্ট উইলিয়াম কলেজের, ভেরি গুড, বাংলা বিভাগের পণ্ডিত হিসাবে নিযুক্ত হন। ওনার রচনাগুলো কেমন ছিল? আচ্ছা, ওনার অবদান কি কি? উনি বেথুন কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা ছিল ওনার। তারপর হচ্ছে উনি যেটা করেন, কি বলে, বিধবা বিবাহের প্রচলন করেন। এবং বিধবা বিবাহ প্রচলন করতে গিয়ে উনি অনেক বই লিখেন। তারপর হচ্ছে ওনার বইগুলোর মধ্যে আমরা কেমন বই পাচ্ছি? মৌলিক পাচ্ছি, তারপর হচ্ছে অনুবাদ পাচ্ছি। এই মৌলিকগুলোর মধ্যে আবার কোনগুলো আছে? কিছু আছে তোমার বিতর্কমূলক আছে, আবার আছে তোমার কিছু আত্মজীবনী আছে, তারপর আছে পাঠ্য বই আছে। এখন আসো, মৌলিকের মধ্যে সর্বপ্রথম বাংলা সাহিত্যে সর্বপ্রথম মৌলিক বই কোনটা ছিল তাহলে? প্রভাবতী সম্ভাষণ ছিল। প্রভাবতী সম্ভাষণ, ঠিক আছে। এটা ওনার বন্ধুর, এটাকে বলা হয়ে থাকে, শোকগাথাও বলা হয়ে থাকে, বন্ধুর মেয়ের মৃত্যুতে লিখেছিলেন। গেল। তারপর অনুবাদ গ্রন্থের মধ্যে আমরা কি কি দেখেছি? বেতাল পঞ্চবিংশতি, যেটাতে জ্যোতিবা ছেদচিহ্ন, শকুন্তলা, সীতার বনবাস, তারপর হচ্ছে ভ্রান্তি বিলাস, এগুলো মনে রাখবা। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওনার বর্ণপরিচয়। পাঠ্য বই কি কি ছিল? বর্ণপরিচয় ছিল, তারপর ঋজু পাঠ ছিল, তারপর হচ্ছে আর কি কি ছিল বলো তো? আখ্যান মঞ্জুরিটা ওনার কি? হ্যাঁ, কথামালা ছিল, ভেরি গুড। নেক্সট চলে আসো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ছদ্মনাম কি? নাম ওনার ছদ্মনাম? আমরা কিন্তু প্রত্যেকের ছদ্মনাম পড়ে ফেলছি, এরপরও আলাদা করে আমরা ছদ্মনামের একটা ক্লাস আছে, একটা ক্লাস না, ওই ক্লাসে আরো অনেক কিছু আছে, সেখানে আমরা আবার ছদ্মনামগুলো পড়বো। ওনার ছদ্মনাম কি? ওনার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, আর উপাধি হচ্ছে বাংলার স্কট। ঠিক আছে। দেখো, বঙ্কিমচন্দ্র সম্পর্কে আমরা কি কি পড়বো। দেখো, বঙ্কিমচন্দ্রের জন্ম হচ্ছে, আচ্ছা এখানে জন্ম মৃত্যু দেওয়া হয়নি, বঙ্কিমচন্দ্রের জন্ম যেহেতু ঈশ্বরচন্দ্রের আসছে, এটা একটু খেয়াল করো। চব্বিশ পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। আমরা ছোটবেলায় এটা অনেকবার পড়েছি, তাই না, 9-10-এ থাকতে। তো বাংলা সাহিত্যের তোমার যদি বলা হয় যে প্রথম উপন্যাস, সেটা হচ্ছে, এটা হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ, এটা মানে শুরু। কিন্তু এরপর হচ্ছে আলারের ঘরের দুলাল, কিন্তু এটা কি হয় নাই, সার্থক হয়েছিল কিনা? আলালের ঘরের দুলাল, এটা সার্থক হয়নি। তো আমরা সার্থক উপন্যাস গিয়ে কার কাছে পাই? বঙ্কিমচন্দ্রের কাছে গিয়ে আমরা সার্থক উপন্যাসটা পাই। তো ওনাকে কি বলবো? ওনাকে আমরা বলি যে আধুনিক বাংলা উপন্যাসের জনক। আর প্রথম সার্থক উপন্যাস, খেয়াল করো, দুর্গেশ নন্দিনী, প্রকাশিত হয়েছে কত সালে? 1865 সালে। এটা একটু অবশ্যই মনে রাখবে। এবং দেখো, এটা কিন্তু আসছে কততে? আসছে 43-তে আসছে, তাই না? একটু আগে আমরা দেখেছি। হ্যাঁ। নেক্সট আসো,
বঙ্কিমচন্দ্র, কারণ এই প্রশ্নটা এত কমন হয়ে গেছে, এটা আর আসবে না যে প্রথম সার্থক উপন্যাস কোনটা। এটা কি, এটা অতিরিক্ত কমন হয়ে গেছে, যার কারণে এটা আর আসবে না। তাহলে কোনটা আসছে? সাল আসছে। যদিও সাল আসা অনেক কমে গেছে, মানে অমুকের জন্ম কত সালে, তমুকের মৃত্যু কত সালে, এগুলো একেবারে এখন অনেক অনেক কমে গেছে, আসে না বললে চলে। তোমাদের জন্য আরো ভেতর থেকে আসবে। তো দেখো, বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্য হচ্ছে তোমার কি নাম দেখো তো, ললিতা তথা মানস। আর প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় প্রথম উপন্যাস, যদি সার্থক উল্লেখ না করে, তাহলে তুমি কি বলবা? তাহলে তোমাকে কিন্তু বলতে হবে রাজমোহনস ওয়াইফ। মানে যদি বলে যে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটা, তাহলে তোমার কোনটা বলতে হবে? রাজমোহন সোয়াইফের কথা বলতে হবে। কারণ আর যদি সার্থক উপন্যাসের কথা আসে, তাহলে কি, তাহলে হচ্ছে তোমার দুর্গেশ নন্দিনী। ঠিক আছে, তাহলে দেখো, আর প্রথম কাব্য হচ্ছে ললিতা তথা মানস। বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের জনক উনি। আর প্রথম রোমান্টিক উপন্যাস হচ্ছে কোনটা বলো তো? কপালকুণ্ডলা। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস যেমন আমরা পেয়েছি, ঠিক তেমনি যদি প্রশ্ন করা হয় যে বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস কোনটি বা কার, লিখেছেন বঙ্কিমচন্দ্র। কোনটি? কপাল কুণ্ডলা। কপাল কুণ্ডলার একটা বিখ্যাত তোমার ডায়লগ আছে, সেটা হচ্ছে পথিক তুমি পথ হারাইয়াছ। তাহলে বিষয়টা দেখো, এটা কিন্তু অনেকেই জানে যে পথিক তুমি পথ হারাইয়াছ এটা কোন উপন্যাসের? কপাল কুণ্ডলা উপন্যাসের। এখানে যেটা আসতে পারে সেটা হচ্ছে কথাটা কে কাকে বলেছে, কথাটা কে কাকে বলেছে। নিহাল, আমরা এগুলো সব পড়বো, তুমি কোনো চিন্তা করিও না, ঠিক আছে? এটা কথাটা বলেছে তোমার কপালকুণ্ডলা বলেছে, কাকে বলেছে? নবকুমারকে বলেছে। এবং কপালকুণ্ডলা নামটাই হচ্ছে উপন্যাসের কার নাম? উপন্যাসের নায়িকার নাম। নেক্সট আসো, ওনার মোট উপন্যাস হচ্ছে তোমার কয়টা? 14টা। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? একটা পোস্ট আছে, আমি তোমাদের আগামীকাল দিয়ে দিব। এটা আমরা মনে রাখবো, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। তবে সাধারণত এখন এই ধরনের প্রশ্ন আসে না যে দুর্গেশ নন্দিনী কে লিখেছেন কিংবা কপালকুণ্ডলা কে লিখেছেন, এভাবে সাধারণত আসে না, কম আসে। তারপরেও তোমরা এই লাইনটার মধ্যে যেহেতু বঙ্কিমচন্দ্র থেকে তোমার একটা প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই থাকে, তো তোমরা সর্বোচ্চ এই 14টা উপন্যাস মনে রাখার চেষ্টা করবা। আর কোনটা কেমন উপন্যাস সেটা আমরা একটু দেখে নিব। এখন আসো, এখানে আসো, যেমন রাশিয়ান কবিরাই, তাহলে একদম প্রথমে রা দিয়ে আমরা কি পাচ্ছি বলতো? রাজমোহনস ওয়াইফ। তারপর সি দিয়ে কি পাচ্ছি? সীতারাম। সি দিয়ে কি পাচ্ছি? সীতারাম পাচ্ছি। তারপরে আন দিয়ে কি পাচ্ছি? আনন্দ মঠ। ঠিক আছে, আ দিয়ে হচ্ছে আনন্দমঠ। ক দিয়ে কি পাচ্ছি? ক দিয়ে পাচ্ছি কপাল কুণ্ডলা। তারপর বি দিয়ে পাচ্ছি হচ্ছে তোমার বিষ। বলো বি দিয়ে কি পাচ্ছি বলো, আমি বলবো না, দেখি পারো কিনা। বিষ বৃক্ষ, বি দিয়ে হচ্ছে বিষ বৃক্ষ। তো এভাবে তুমি এগুলো পড়ে নিবা। এই 14টা। এখন আসো কোনটা কেমন উপন্যাস। সামাজিক উপন্যাস হচ্ছে বিষ বৃক্ষ এবং কৃষ্ণকান্তের উল। এখানে একটা তথ্য মনে রাখবা, যদি বলা হয়ে থাকে ওনার শ্রেষ্ঠ উপন্যাস কোনটা, শ্রেষ্ঠ উপন্যাস কোনটা বলা হয়ে থাকলে, তাহলে অবশ্যই কোনটা বলো তো? বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উল। তাহলে দেখো, আমরা 3টা বিষয় পেয়েছি। সার্থক উপন্যাস, প্রথম উপন্যাস পেয়েছি রাজমোহন ওয়াইফ। সার্থক উপন্যাস পেয়েছি দুর্গেশ নন্দিনী, এটা শুধু ওনার সার্থক না, টোটাল বাংলা সাহিত্যের সার্থক। তৃতীয়টা পাচ্ছি রোমান্টিক উপন্যাস, কোনটা পাচ্ছি? কপালকুণ্ডলা। চতুর্থত ওনার যদি শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে আসে, আমরা কোনটা দিচ্ছি? কৃষ্ণকান্তের উইল। একইভাবে যদি আসে যে কৃষ্ণকান্তের উইল তো শ্রেষ্ঠ, ঠিক আছে, কেমন উপন্যাস? সামাজিক উপন্যাস। নেক্সট, ত্রয়ী উপন্যাস। ত্রয়ী উপন্যাসগুলো হচ্ছে তোমার আনন্দমঠ,
দেবী চৌধুরানী, সীতারাম, এগুলো তোমরা বিস্তারিত গুলো জেনে নিবা। তবে বিস্তারিত জানলে হবে কি, কিছুটা কিছুটা তোমার মনে থাকবে, তবে বিস্তারিত থেকে তো তেমন আসবে না। শ্রেষ্ঠ উপন্যাস কৃষ্ণকান্তের উইল। মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস রজনী। চরিত্রগুলো দেখো, চরিত্র থেকে অনেক সময় প্রশ্ন আসে, অনেক সময় না আসে, এখন আসতেছে আস্তে আস্তে আরো বেশি। ভ্রমর, রোহিণী, গোবিন্দলাল, এরা কোন উপন্যাসের বলো তো? শুনো, আমরা যেহেতু একটা জিনিস মনে রাখবা, যেহেতু শ্রেষ্ঠ উপন্যাস পড়ে ফেলছি, বলে ফেলছি, তাহলে শ্রেষ্ঠ উপন্যাসের চরিত্রগুলো আমরা কি করব, মনে রাখবো কিনা বলো তো? শ্রেষ্ঠ উপন্যাসের গুলো মনে রাখবো। তারপর যেহেতু আমরা পড়েছি রোমান্টিক উপন্যাস, তাহলে সেটা চরিত্র আমরা কি করব, মনে রাখবো। আমার কথাটা বুঝছো তোমরা? মানে সবগুলো চরিত্র কেন মনে রাখবো, আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবো। আজীবন প্রশ্ন আসছে কি, শেষের কবিতা কি, শেষের কবিতা উপন্যাস, কিন্তু আস্তে করে শেষের কবিতা থেকে কি দিয়ে দিল, একটা ডায়লগ দিয়ে দিল গত বছর, মানে গত বছর না, কিছুদিন আগে 43-তে। তাহলে ভ্রমর, রোহিণী, গোবিন্দলাল হচ্ছে কৃষ্ণকান্তের উইলের চরিত্র। নবকুমার, কপালকুণ্ডলা, এটা আর বলা লাগবে না, দেখেই বোঝা যাচ্ছে কপালকুণ্ডলা। আয়েশা ও তিলোত্তমা, এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। ঠিক আছে, নেক্সট আসো, মাইকেল মধুসূদন দত্ত। ওনার থেকে প্রশ্ন বলা যায় অবশ্যই থাকবে, এবং প্রচুর প্রশ্ন আশা করি খেয়াল করবা সবাই। তো মাইকেল মধুসূদন দত্ত একাধারে যে কত কিছু করেছেন, হ্যাঁ, তার কোনো কি, তার কোনো হিসাব নাই। কিভাবে মনে রাখবা? প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবা, কাহুতের মাধ্যমে মনে রাখবা। যেমন দুইটা কাহুত আছে শুধুমাত্র কি নামে, যেটা আগের বছর ছিল না, যেটা আগের বছর ছিল না। আচ্ছা, একটু প্লেব্যাক করে দিচ্ছি, সমস্যা নাই। আগের বছর ছিল না বলতে, আগের বছর না, 43-তেও ছিল না। আমি এবার ওরা 11 জন নামে দুটো কাহুত তৈরি করে দিয়েছি, ওগুলা বারবার প্লে করবা, তাহলে অনেক কিছুই তোমাদের মনে থাকবে। কি করতে বলছি বলো তো? দুইটা কাহুত আছে, ওরা 11 জন নামে, হ্যাঁ সেগুলো। আর মধ্যযুগ মনে রেখেছেন মানে, ও আচ্ছা আচ্ছা, কাহুতের যখন টাইম শেষ হয়ে যাবে সাথে সাথে তোমরা আমাদেরকে জানাবা, কারণ হচ্ছে কাহুত 1 মাসের বেশি, কাহুত 1 মাসের বেশি টাইম দেওয়া যায় না। তো 1 মাসের বেশি টাইম যখন দেওয়া যাবে না, তখন কি করতে হবে, আমাদের নতুন করে আবার ওটা তোমার প্লে করতে হয়। তো এটা যে সাধারণত স্টুডেন্টরা জানাই দেয় যে এখন খেলা যাচ্ছে না, তখন আমরা নতুন করে প্লে করি। ঠিক আছে, জানাই দিবা। হ্যাঁ, আজকে 11 জন পুরা পড়বো না, কারণ রবীন্দ্রনাথ একটু ঝামেলা হয়ে যাবে। রবীন্দ্রনাথ বাদে বাকি সবাইকেই আমরা আজকে পড়ার চেষ্টা করব।